নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক ও বিমল কুমারের গল্প নির্মুণ্ড শিকারী। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা নির্মুণ্ড শিকারীর শেষ পর্ব। এমন ঝড় বাদলের রাতে সুন্দরবাবু তার বিছানায় কুকড়ে শুকড়ে ঘুমোচ্ছিলেন বেশ আরামে। হঠাৎ জরুরি ডাক শুনেই তিনি অত্যন্ত অনিচ্ছার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে এলেন মহা খাপ্পা হয়ে। থানার সাব ইন্সপেক্টর মনোহরকে ইউনিফর্ম পরে প্রস্তুত দেখে তিনি আরও গরম হয়ে গেলেন। মুখ খিচিয়ে বললেন, এই একটা রাত আমাকে না ডাকলে কি চলতো না? ভগবান কি তোমার মগজে এক ফোঁটা বুদ্ধি দান করেননি? বলি, আর কতকাল আমার বুদ্ধি ভাঙিয়ে খাবে বাপু? এত রাতে এমন দুর্যোগে কি আবার জরুরি মামলা এলো? আগে জয়ন্তবাবু ফোন করেছিলেন, আমরা এখনই সেপাই নিয়ে সেখানে না গেলে নাকি মারা পড়বেন। শুনেই বিপুল বিস্ময়ের ধাক্কায় সুন্দরবাবুর সমস্ত রাগ আর বিরক্তি কোথায় ভেসে গেল। সচমকে বললেন, বলো কি? তাও কি হয়? আর হবে নাই বা কেন? ছোকরা রাজা গোয়ার যে বিপদকে ডেকে নিয়ে আসে। স্যার, আমরা তাহলে কি করব? শুনছি আসামিরা দলে বেশ ভারী। এখন আর ভাববার সময় নেই। সেপাইদের শিগগির তৈরি হতে বলো। আমি চোখের নিমেষে পোশাক পরে আসছি। সুন্দরবাবু ঘর থেকে যেই যাবার উপক্রম করলেন, ঠিক সেই মুহূর্তেই টেলিফোন যন্ত্রে আবার ঘন ঘন সঙ্গীতের সৃষ্টি হলো। কে আবার রিং করে? হ্যালো, হ্যাঁ আমি সুন্দরবাবু। আপনি কে? কি বললেন? জয়ন্ত? কি আশ্চর্য, তুমি এখন কোথায়? নিজের বাড়িতে? আসামিরা তোমাদের রিভলভারের ভয়ে পালিয়ে গেছে। 15 নম্বর বিষ্ণুবাবুর লেনে আমাদের আর যেতে হবে না। তোমরা কাল সকালে এসে সব কথা খুলে বলবে। বহুত আচ্ছা। কি বলছো? আমি এত বেশি বলছি কেন? তা কি তুমি জানো না? এই বলেই সুন্দরবাবু রিসিভারটা রেখে দিলেন। সাব ইন্সপেক্টর মনোহর বলল, তাহলে স্যার আমাদের আর যেতে হবে না? যেতে হবে না কিরকম? আলবৎ যেতে হবে, এক্ষুনি যেতে হবে, আরো তাড়াতাড়ি যেতে হবে। আগে ওই যে শুনলাম জয়ন্তবাবুরা বাড়িতে ফিরেছেন আর আসামিরা পালিয়েছে। ওসব ধাপ্পা। আমাকে এত বলতে শুনে জয়ন্ত কখনো আশ্চর্য হয়? যে আমাকে চেনে সেই জানে কেন আমি বলি। ওহে মনোহর, সেপাইদের সাজতে বলো। আমরা এক্ষুনি 15 নম্বর বিষ্ণুবাবুর লেনে যাব। অমন হা করে তাকিয়ে থেকো না, বুঝছো না? ফোনে এতক্ষণ জয়ন্ত কথা কইছিল না, পাছে আমরা এখনই দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে পড়ি, সেই ভয়ে আসামিদেরই কেউ জয়ন্তের নামে আমাদের সেখানে যেতে মানা করেছে। পুলিশের কাজে আমার কালো চুল সাদা হয়ে গেল, আর আমাকেই ঠকাবার চেষ্টা। আমি কি গারল? আমি কি মনোহর? মনোহর দুঃখিত স্বরে বলল, আগে স্যার, আপনার মতে কি গারল বলতে আমাকেই বোঝায়? তা নয় তো কি? তুমি হলে এখনই ঠকে যেতে। আজ্ঞে। আবার আজ্ঞে বলে? যাও, সুপিরিয়র অফিসারের সঙ্গে তর্ক করো না, নিজের কাজে যাও। আর সময় নেই, আমি চট করে পোশাক পরে আসি। কলকাতার নির্জন পথে পথে পাগলা ঝোড়ো হাওয়া তখন গো গো করে ছুটে বেড়াচ্ছে, হুড় হুড় করে জল ঢালতে ঢালতে। কালো মেঘ তখনও ঘন ঘন আগুন দাঁত খিচিয়ে গঙ্গার বুক যেন চিরে ফালা ফালা করে দিয়েই হুঙ্কার ছাড়ছে আর হুঙ্কার ছাড়ছে। 15 নম্বর বিষ্ণুবাবু লেন। আকাশের অন্ধকারের সঙ্গে মিলে গেছে গলির অন্ধকার, কারণ পথের গ্যাসের আলোগুলো কারা নিভিয়ে দিয়েছে। সুন্দরবাবু বললেন, গতিক সুবিধে নয় মনোহর। আগে কেন স্যার? গ্যাসের আলো নেবানো। আজ সন্ধ্যায় ওই কায়দাতেই ওরা আমায় ফাঁদে ফেলেছিল।
অন্ধকারের ভেতরে শত্রুরা লুকিয়ে আছে। বড়ই মুশকিল স্যার, তাড়াতাড়িতে টর্চ আনা হয়নি। রিভলভার বার করো, সেপাইদের লাঠি বাগিয়ে ধরতে বলো। ওই দেখো, 15 নম্বর বাড়ির তেতলায় একটা আলো জ্বলছে, কাদের সব ছায়াও দেখা যাচ্ছে। ওরা ভেবেছে আজ রাতে আমরা আর আসবো না। জয়ন্ত আর মানিককে খুন করে ধীরে সুস্থে ওরা সবাই সরে পড়তে পারবে। আগে হ্যাঁ স্যার, জয়ন্তবাবু ফোন করবার পরেই আসামিরা যখন ফোন করেছে তখন বুঝতে হবে তারা শত্রুদের খবরই পড়েছেন। আমাদের আর দেরি করা উচিত নয়। ওই দেখুন স্যার, বাড়ির নিচে অন্ধকারেও দেখা যাচ্ছে কারা যেন নড়চড়ে বেড়াচ্ছে। হঠাৎ তেতলার আলো নিভে গেল। মনে হলো যেন বিশ্বব্যাপী অন্ধকার হাঁ করে আলোটাকে গিলে ফেলল। সুন্দরবাবু চিৎকার করে বললেন, ওরা টের পেয়েছে আমরা এসেছি, সবাই দৌড়ে বাড়ির উপরে গিয়ে পড়ো। সদর দরজা যদি বন্ধ থাকে লাথি মেরে ভেঙে ফেলো। যাকে পাবে তাকেই গ্রেপ্তার করো, যে বাধা দেবে তাকেই আমরা গুলি করে মেরে ফেলব। তখন ঝড় বিদায় নিয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আধারের মধ্যে পথের ওপর বেজে উঠল পাহারাওয়ালাদের ভারী জুতোর শব্দ। সুন্দরবাবু শত্রুদের ভয় দেখাবার জন্য আকাশের দিকে রিভলভার তুলে একবার আওয়াজ করলেন। তারপরই তার মনে হলো শত্রুরা দস্তুর মতো ভয় পেয়েছে, কারণ বাড়ির নিচে যারা নড়ে চড়ে বেড়াচ্ছিল তাদের আর দেখা বা সাড়া পাওয়া গেল না। সদর দরজা খোলা। সুন্দরবাবু বললেন, মনোহর, দুজন সেপাইকে এখানে পাহারায় রেখে বাড়ির ভেতরে দল বেঁধে ঢুকে পড়ো। বাড়ির ভেতরে ঢুকে সকলেরই চোখ যেন অন্ধ হয়ে গেল। অন্ধকার সেখানে পুঞ্জীভূত। সে অন্ধকার এমন নিরেট, মনে হচ্ছে তার সঙ্গে ধাক্কা লাগলে মানুষের দেহ যেন চুরমার হয়ে যাবে। সেখানকার স্তব্ধতাও বিস্ময়কর। মনোহর বলল, আগে স্যার, এখানে বোধহয় জনপ্রাণী নেই, আসামিটা লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো? এইমাত্র তেতলায় আলো জ্বলতে দেখেছি, এরই মধ্যে যাবে কোথায়? চলো তেতলায়। জয়ন্ত তো ফোনে আমাদের তেতলাতেই যেতে বলেছে। আগে হ্যাঁ স্যার, কিন্তু তেতলায় যাবো কোন দিক দিয়ে? অন্ধকারে তো কোনো দিকই দেখা যাচ্ছে না। মনোহর, অকাট্য প্রমাণ পেলাম তুমি একটা আস্ত কারো। কোন আক্কেলে আলোর ব্যবস্থা করলে না বলো দেখি? বলি সিগারেট টিগারেট খাও, পকেটে দেশলাই আছে তো? আগে না স্যার। কথায় কথায় অত আগে আগে করো না, ভালো লাগে না। এ কি বিদঘুটে ঘুটঘুটে অন্ধকার রে বাবা! সেই সঙ্গে মস্ত এক গারল আমার ঘাড়ে চেপেছে। আমি এখন কাকে সামলাই? আগে স্যার, ও তো ব্যস্ত হবেন না, একটু ভেবে দেখা যাক। এই তো সদর দরজা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা লম্বা পথ বলে মনে হচ্ছে। পথের শেষে একটি উঠোন থাকাই সম্ভব। উঠোনের কোনো একদিকে তেতলা সিঁড়ি নিশ্চয়ই পাওয়া যাবে। কি বলেন স্যার? আমি কিছুই বলি না, আমি খালি এগিয়ে যেতে চাই। যেদিকে হোক এগিয়ে চলো। এই সেপাইরা, এগিয়ে চলো সব। পাহারাওয়ালারা আবার জুতো বাজিয়ে এগিয়ে চলল। 3-4 সেকেন্ড পরেই সুন্দরবাবু বললেন, এই সেপাইরা দাঁড়াও। তারা দাঁড়িয়ে পড়ল। আগে ওদের দাঁড়াতে বললেন কেন স্যার? কান খাড়া করে শোনো তো মনোহর, ওপর থেকে কি একটা দুমদুম করে নিচের দিকে নেমে আসছে না? মনোহর কান খাড়া করে শুনল কিনা জানি না, কিন্তু চমকে উঠে বলল, আগে হ্যাঁ, আসছে স্যার। কি আসছে? আগে বুঝতে পারছি না স্যার। হাতি যদি সিঁড়ি দিয়ে নামতে পারতো তাহলে ওই ধরনেরই শব্দ হতো বটে, কিন্তু সেটা অসম্ভব। হাতি আবার কবে সিঁড়ি দিয়ে নামে স্যার? হাতি কখনো সিঁড়ি দিয়ে নামে না, তবু এমন শব্দ হয় কেন? শব্দটাকে যে ভয়ানক বলে মনে হচ্ছে, শব্দটা যে একেবারে নিচে নেমে এসেছে, শব্দটা যে নিচে নেমে আমাদের দিকেই আসছে। তারপরই বাঁধল সে এক বর্ণনাতীত কুরুক্ষেত্র কাণ্ড, একটা অজানা ক্রুদ্ধ গর্জন এবং সঙ্গে সঙ্গে পাহারাওয়ালাদের আর্তনাদ। ঝড়ের ফুৎকারে কলাগাছ পড়ার মতো ধবাধব দেহ পড়ার শব্দ। কে এক অতিকায় দানব যেন পাহারাওয়ালাদের দেহগুলো শিশুর মতো তুলে চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সুন্দরবাবু অন্ধকারে রিভলভারও ছুটতে পারলেন।
পাছে সিপাহীদের কারো গায়ে গুলি লাগে। হতভম্ব হয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় ডাকলেন, ও মনোহর। রাস্তা থেকে আওয়াজ এলো, আগে স্যার, আমি পালিয়ে এসেছি স্যার, আপনি পালিয়ে আসুন, ওরা আমাদের পেছনে রাক্ষস লিলিয়ে দিয়েছে স্যার। ভূত হোক, রাক্ষস হোক, যেই হোক, সেই ভয়াবহ বিপদ যে তার সামনে এসে পড়েছে সুন্দরবাবু স্পষ্ট তা বুঝতে পারলেন। তিনি আড়ষ্টভাবে দেওয়ালে পিঠ দিয়ে একেবারে যেন দেওয়ালের সঙ্গে মিশিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আচম্বিতে সদর দরজার ফাঁকে বিদ্যুৎ চমকাল। এক পলকে সুন্দরবাবু দেখে নিলেন সদর দরজার আলো ভরা ফাঁকের পটে ফুটে উঠেছে অতি ভয়ানক এক দানব মূর্তি। তিনি তার অন্ধকার মাখা মুখ নাক চোখ কিছু দেখতে পেলেন না। তার নজরে পড়ল কেবল মূর্তির কাঁধ থেকে দুখানা মোটা মোটা লম্বা বাহু বেরিয়ে একেবারে মাটির ওপরে এসে পড়েছে। এরপরেও আর কোনো ভদ্রলোকের জ্ঞান থাকে? তাই সুন্দরবাবুও রইল না, মাত্র একটি হুম শব্দ উচ্চারণ করে তিনি দস্তুর মতো অজ্ঞান হয়ে গেলেন। সুন্দরবাবুর যখন জ্ঞান হল তখন তিনি চোখ মেলে দেখলেন খালি ঘুটঘুটে অন্ধকার। অনুভব করলেন তার পিঠের তলায় রয়েছে ঠান্ডা ভিজে মাটি এবং মুখে বুকে ঝরছে ঝরঝর করে বৃষ্টির জল। একে একে সব কথা মনে হলো। সেই ভয়াবহ বাড়ির ভেতরে ঢুকে মূর্তিমান এক দুঃস্বপ্নকে দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি খোলা আকাশের তলায় মাটিতে শুয়ে ভিজছেন। তিনি যে বেঁচে আছেন এবং নির্মুণ্ড শিকারীরা যে রামদা তুলে তাকে বিনা বাক্য ব্যয় বলি দেয়নি এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কে তাকে এখানে আনলো এবং এই জায়গাটা কোন জায়গা? হঠাৎ তার মাথার উপরে কে একখানা কনকনে ঠান্ডা হাত রাখল। সভায় অস্ফুট আর্তনাদ করে সুন্দরবাবু শুয়ে শুয়েই হঠাৎ করে খানিকটা সরে গেলেন এবং তারপরেই চটপট উঠে অদ্ভুত বেগে মারলেন এক লম্বা দৌড়। সঙ্গে সঙ্গে পেছনে অনেকগুলো পায়ের শব্দ। শত্রুরা ধরতে আসছে, হাতে তাদের ধারালো খাড়া। একথা মনে হতেই সুন্দরবাবু গতি অসম্ভব দ্রুত হয়ে উঠল। এইখানেই তার বিশেষত্ব। জয়ন্ত ও মানিক সবিষয়ে একাধিবার লক্ষ্য করেছে বিপদ এড়িয়ে পালাবার সময় সুন্দরবাবু তার প্রকাণ্ড দেহের ও প্রচণ্ড ভুঁড়ির বিপুল ভার একটুও অনুভব করেন না এবং ইচ্ছা করলে তখন তিনি যেন পাঞ্জাব মেলের সঙ্গে পাল্লা দিতে পারেন। কিন্তু ছিদ্রহীন অন্ধকারে এমন দ্রুতগতির বিপদ অনেক। সুন্দরবাবু হয়তো অনুসরণকারীদের নাগালের বাইরে গেলেন, কিন্তু তারপরে বুঝলেন একটা বিষম ঢালু জায়গা দিয়ে তিনি হুড়মুড় করে নিচের দিকে নেমে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সেই অবস্থাতেই তিনি শুনতে পেলেন পেছন থেকে চিৎকার করে কে বলছে, আগে স্যার, এত বেশি ছুটবেন না স্যার, সামনেই খাল। আর খাল! সুন্দরবাবু কেবল ছবাত করে খালেই প্রবেশ করলেন না, গতির বেগ সামলাতে না পেরে এগিয়েও গেলেন অগাধ জলে। ডাঙায় দাঁড়িয়ে অন্ধকারে মনোহর সারের মতো চেঁচাতে লাগল, এই চন্দন সিং, এই পারে দোবে চোবে মিশির, আমাদের স্যার জলে পড়ে গেছেন, শিগগির তাকে টেনে তোলো। অতই জলে হাত পা ছুটতে ছুটতে সুন্দরবাবু আকুল স্বরে ডাকলেন, ও মনোহর, আমি যে 2-3 মিনিটের বেশি জলে ভাসতে পারি না, শিগগির এসে আমায় ধরো। হুম। আগে স্যার, আমি যে একটু সাঁতার জানি না স্যার। এই চন্দন সিং, পারে চোবে। ওরে বাবারে, কি হবে গো! হায় হায় হায়! আগে স্যার, আপনি কি এখনো উপরে ভেসে আছেন, না ডুবে ডুবে জল খাচ্ছেন স্যার? সুন্দরবাবু জবাব দিতে পারলেন না, খালি বললেন, হুম। তার পা দুটো এরই মধ্যে যেন দুমন ভারী হয়ে তাকে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু 4-5 জন সেপাহী সাঁতরে গিয়ে পাতালে প্রবেশের দায় থেকে সে যাত্রা তাকে উদ্ধার করল। ডাঙায় উঠে সুন্দরবাবু খানিকক্ষণ ধরে হুম হুম শব্দে হাঁপ ছাড়তে লাগলেন। হাঁপ ছাড়ার শব্দ যখন ক্ষীণ হয়ে উঠল, মনোহর ভয় ভয় জিজ্ঞাসা করল, আগে এখন কি একটু সামলেছেন স্যার? হুম। বড্ড বেশি জল খেয়ে পেট ফুলে উঠেছে কি স্যার? হুম। অমন করে পালালেন কেন স্যার? আমার মুখে কে হাত রেখেছিল যেন? সে তো আমি স্যার। তুমি? আগে হ্যাঁ স্যার,
আমি মুখে হাতে বুলিয়ে দেখছিলাম আপনার জ্ঞান হয়েছে কিনা। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, মনোহর, তুমি আস্ত গারল। হাত দিয়ে কখনো দেখা যায়? ভগবান তবে চোখ সৃষ্টি করেছেন কেন? আগে স্যার, ভগবান যে অন্ধকার সৃষ্টি করে চোখকে অন্ধও করে দেন। দেখুন না, অন্ধকারে এখনও আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু হাত পা মাথা দিয়ে বেশ দেখতে পাচ্ছি ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছে। মনোহর, সুপিরিয়ার অফিসারের সঙ্গে তর্ক করো না। তুমি কেবল গারলই নও, তুমি কাপুরুষ। আমাকে ভূত না রাক্ষসের মুখে ঠেলে পেলে তুমি অনায়াসেই পিত্তান দিয়েছিলে। আগে দিয়েছিলাম স্যার, কিন্তু আপনি ভিড়মি যাওয়ার পর আবার ফিরে গিয়েছিলাম। সবাই মিলে আপনাকে ধরাধরি করে আমরাই তো বাইরে এনেছিলাম। কিন্তু সেই রাক্ষসটা এখন কোথায়? বিদ্যুতের ঝিকিমিকিতে পলকের জন্য তাকে দেখতে পেয়েছিলাম। মনে হলো সে তখন বাড়ির বাইরেই বেরিয়ে এলো। তাকে দেখতে কি রকম? একটা কালো হাতির মতো। আবার আস্ত গারলের মতো কথা বললে। হাতি কখনো বাড়ির ভেতরে থাকে? আমি সচক্ষে দেখেছি, মানুষের মতো তার দুটো হাত আর দুটো পা আছে। আগে তার আছে বড় বড় দাঁত, যাকে বলে বিকট দন্ত। তার গা দিয়ে বোটকা গন্ধ বেরোচ্ছিল। আর তার চোখ দিয়ে বেরোচ্ছিল আগুন। তুমি আর কি কি দেখেছো মনোহর? আগে আর কিছু দেখিনি স্যার। তারপরে বিদ্যুৎ নিভে গেল। তারপরে মাটির উপরে ধূপ ধূপ করে পায়ের শব্দ হলো। শব্দটা চলে গেল খালের দিকে। তারপর? তারপর আর একটা নতুন শব্দ। নতুন শব্দ মানে? আগে স্যার, জলে চপচপ করে দাঁড় ফেলার মতো শব্দ হলো। মনে হলো কারা যেন দাঁড় বেয়ে নৌকো চালাচ্ছে। সুন্দরবাবু নীরবে ভাবতে লাগলেন। নিমন্ড শিকারীদের ধরবার জন্য বাগবাজার খালের শাখর ওপরে তিনিও এক কিম্বুত কিমাকারকে দেখেছিলেন আবছায়ার মতো, এবং সেদিন তিনিও শুনেছিলেন খালের জলে ছপছপ করে দাড়ি ফেরে নৌকো চালানোর শব্দ। এসব অদ্ভুত রহস্যের অর্থ কি? কলকাতার খালে নদীতে আজকাল কি কোনো রকম অমানুষিক রাক্ষস মাঝি নৌকো নিয়ে আনাগোনা করে? তারই রাক্ষসে ক্ষুধা মেটাবার জন্য শহরে মানুষের পর মানুষ প্রাণ বিসর্জন দিচ্ছে। কিন্তু এই রাক্ষস খালি মুন্ডু কেটে নিয়ে যায় কেন? সে কি মুন্ডু খেতেই শুধু ভালোবাসে? কিন্তু তার সঙ্গে যে মানুষের যোগ আছে এরও তো প্রমাণ রয়েছে। ভূত রাক্ষস দানবের সঙ্গে মানুষের মিতালি আশ্চর্য। পুরাতন পুলিশ কর্মচারীর পাকা মাথা এখানে খুঁতখুত করতে লাগলো। সুন্দরবাবু ঘুটঘুটে রাতে খুব জোর করে হয়তো বলতে পারবেন না যে তিনি ভূত মানেন না মোটেই, কিন্তু ভূত রাক্ষস দানব মানানসই হয় শিশুদের শেখারের রূপকথায়। তাদের শ্রদ্ধা বা স্বীকার করলে পুলিশের কাজে দিতে হয় ইস্তফা। সেকালের জীবজন্তুদের মতো যক্ষরক্ষ দৈত্যদানও পৃথিবীতে আর বাস করে না, এবং ডাইনোসরের মতন ভূত পেতে গল্প পড়তে বা শুনতে ভালো লাগে বলেই আজকের দিনেও লেখকরা আর কতকরা তাদের নিয়ে ঘাটাঘাটি করেন যত বেশি। আসলে ওসবের মধ্যে কোনো পদার্থই নেই। কিন্তু কিন্তু একটা থেকে যায় তবু। ওই ভৈরব অবতারটিকে সুন্দরবাবুর চোখের সম্মুখেই আবির্ভূত হয়ে সে একলাই আজ এতগুলো পুলিশের লাঠিকে ব্যর্থ করে দিয়েছে। গন্ডা গন্ডা সন্ডা চেহারার কুস্তি লড়া পাহারাওয়ালাকে খেলাঘরের পুতুলের মতো তুলে আছাড়ের পর আছাড় মেরেছে। পাহারাওয়ালাদের কেউ একটা হাত পর্যন্ত তোলবার ফাঁক পায়নি। ও শক্তি কি মানুষের? খালের জলে ঝাঁপিয়ে পড়ে সুন্দরবাবু আজ যেমন তল খুঁজে পাননি, এই গভীর চিন্তার সাগরে ডুবেও তার হাল হলো সেই একই রকম। ভাবতে ভাবতে তার মাথা গুলিয়ে গেল। তিনি আর পারলেন না। উচ্চ স্বরে বলে উঠলেন, আগে স্যার। মনোহর, এই রাক্ষসটার চেয়েও কথায় কথায় তোমার ওই আগে স্যার হচ্ছে আরো বেশি ভয়ানক। আর আমি সইতে পারছি না। আগে ওরকম একটু একটু কথার দোষ সকলেরই থাকে, কি করব স্যার, উপায় নেই। উপায় নেই? নেই বললেই হলো? আমিও তো মানুষ, আমার কোনো মুদ্রাদোষ আছে কি? চুপ করে রইলে যে বড়, বলো বলো না, আমার কোনো মুদ্রাদোষ আছে? ওটি বলবার জো নেই। আগে স্যার, কিছু দোষ নেবেন না স্যার, কিন্তু কথায় কথায় আপনার এই হুমটা কি স্যার? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন,
মনোহর, তুমি একটি আস্ত গারল, বড্ড বাজে বকো। আগে আমরা এখন কি করব স্যার? তোমরা সকাল না হওয়া পর্যন্ত এইখানে বসে পাহারা দাও। আগে কার ওপরে পাহারা দেবো স্যার? সে কিম্বুত কিমাকার হয়তো তার দলবল নিয়ে এখনো বিষ্ণুবাবুর গলিতে লুকিয়ে আছে। লুকিয়ে আছে স্যার? সর্বনাশ! তাহলে তো তারাও আমাদের ওপরে পাহারা দেবে। আমার বিশ্বাস অন্ধকারেও তারা দেখতে পায়। হতে পারে। হতে পারে বলেন কি স্যার? যদি তারা তেড়ে আসে স্যার? লাঠি চালিও। আগে লাঠি তোলবার কি সময় পাবো? তাহলে চম্পট দিও। আমি এখন চললাম। কোথায় স্যার, কোথায়? আবার ওই বাড়িতে? তুমি কেবল গারলই ন, মস্ত পাগল। ও বাড়িতে আবার পা বাড়াবো? ও বাড়িকে আমি ঘৃণা করি। আমি এখন থানায় চললাম। আগে আপনি কি ভয় পেয়েছেন স্যার? ভয়? ভয় ডর কিছুই আমার নেই। পুলিশের কি ভয় পেলে চলে হে? কিন্তু আমার শরীর আর বইছে না। আমি আজ অজ্ঞান হয়েছি, আচার খেয়েছি, জলে ডুবেছি। হয়তো কালই আমার নিউমোনিয়ায় ধরবে। তার উপরে শোকে দুঃখে আমার মন মেজাজও নেতিয়ে পড়েছে। আগে শোক দুঃখ আবার কেন স্যার? আপনি তো জলজ্যান্ত এখনো বেঁচে রয়েছেন। গারল, আমার শোক দুঃখ তুমি কি বুঝবে? জয়ন্ত আর মানিকের জন্য আমার প্রাণ কাঁদছে। হয়তো তারা আর বেঁচে নেই। আমি বন্ধু হয়েও তাদের উদ্ধার করতে পারলাম না। সে কথা যাক। শোনো মনোহর, তোমরা রাতটা এখানে বসে কাটাও। তারপর সকাল হলে ওই বাড়িখানার খানা তল্লাশি করে থানায় গিয়ে আমার কাছে রিপোর্ট দাখিল করবে। কিন্তু ও বাড়িতে আমাদের যদি ঢুকতে না দেয় স্যার? কে ঢুকতে দেবে না? আমার দৃঢ় বিশ্বাস সকালে তোমরা খালি বাড়িতে ঢুকেই খানা তল্লাশি করতে পারবে। আগে তাহলে আর খানা তল্লাশির দরকার কি স্যার? মনোহর, তোমার চেয়ে শ্রেষ্ঠ মূর্খ জীবনে আমি দেখিনি। আসামিরা পালালেও পেছনে কত প্রমাণ রেখে যায় জানো না? আচ্ছা, সকলে তোমরা আর এক কাজ করো। তোমরা ওই বাড়িখানা ঘেরাও করে লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসে থেকো। তারপর আমি আবার এসে খানা তল্লাশি শুরু করব। এখন আমি চললাম। সকালবেলা মেঘেরা বিদায় নিল না বটে, কিন্তু আকাশ ধরল। সুন্দরবাবু যথাসময়ে উঠে ইউনিফর্ম পরে ওপরের ঘরে খানিকক্ষণ পায়চারি করলেন। তার মুখে গভীর চিন্তার আভাস। হঠাৎ তিনি অত্যন্ত আশ্বস্ত স্বরে বলে উঠলেন, মনে পড়েছে, ঠিক লোকের কথা মনে পড়েছে। তাদের সাহায্য পেলেই আমি জয়ন্ত আর মানিককে ঠিক খুঁজে বার করতে পারব। সুন্দরবাবু দ্রুত পদে নিচে নেমে এসে টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। নম্বর বলে সারা পেয়েই বললেন, হ্যালো, কে? বিমলবাবু কি? নমস্কার। কি করছেন? কুমারবাবু আর বাঁকার সঙ্গে চা পান করছেন? আচ্ছা, আপনারা দুই বন্ধু একবার থানায় আসতে পারেন কি? হ্যাঁ হ্যাঁ, এখনই। কি দরকার? সব কথা পরে শুনবেন। এখন খালি এইটুকুন জেনে রাখুন, আমরা এক কিম্বুত কিমাকারের হাতে পড়েছি। হ্যাঁ মশাই, কিম্বুত কিমাকার। তাকে ভূতও বলতে পারেন, রাক্ষসও বলতে পারেন, দানবও বলতে পারেন। আসছেন তো? আচ্ছা। শেষ চাটুকু দু চুমুকে নিঃশেষ করে কুমার বলল, সুন্দরবাবু আবার হঠাৎ কি বিপদে পড়লেন হে? ড্রয়ার খুলে রিভলভারটা বার করে পকেটে ফেলে বিমল বলল, থানায় গেলেই জানা যাবে, চলো। রাস্তায় বেরিয়ে কুমার বলল, খবরের কাগজে দেখেছি সুন্দরবাবু এখন নির্মুণ্ড শিকারীর মামলা নিয়ে ব্যস্ত আছেন। আমাদের ডাক পড়েছে বোধহয় সেই জন্যেই। খুব সম্ভব তাই। কিন্তু সুন্দরবাবু বন্ধু ডিটেকটিভ জয়ন্ত থাকতে আমাদের ডাক পড়বে কেন? আমরা তো হচ্ছি মাত্র অ্যাডভেঞ্চারার। আরে 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 বাঘা, তোকে তো আমরা ডাকিনি, তুই এলি কেন রে? বাঘা সে প্রশ্নের জবাব দেওয়ার দরকার মনে করল না। ল্যাজ নাড়তে নাড়তে তাদের আগে যেতে লাগলো। বাঘাকে দৃঢ় প্রতিজ্ঞ দেখে তারাও কিছু বলল না। থানায় ঢুকতেই সুন্দরবাবু ছুটে এলেন সবেগে। তাড়াতাড়ি বিমলের হাত দুটো চেপে ধরে বললেন, ভয়ানক কাণ্ড বিমলবাবু, ভয়ানক কাণ্ড। জয়ন্ত আর মানিক বোধহয় বেঁচে নেই।
বিমল প্রথমটা স্তম্ভিতের মতন চুপ করে রইল। ড্রাগনের দুঃস্বপ্ন মামলায় জয়ন্ত ও মানিকের সঙ্গে তাদের প্রথম পরিচয়। সে আজ বেশি দিনের কথা নয়, কিন্তু এই অল্প দিনেই তারা পরস্পরের বন্ধুর মতো হয়ে উঠেছে। কাজেই খবরটা শুনে তার বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো। কুমার বলল, কেন, তাদের কি হয়েছিল? তারা নিমুন্ড শিকারীদের পাল্লায় পড়া মানেই তো হচ্ছে মুন্ডু উড়ে যাওয়া। বিমল বলল, আচ্ছা, সব কথা খুলে বলুন দেখি। সুন্দরবাবু বললেন, এখানে দাঁড়িয়ে খুলে বলবার সময় নেই, চলুন ট্যাক্সিতে উঠে সংক্ষেপে সব বলছি। আমি আপনাদের সাহায্য চাই। এরকম রহস্যময় ব্যাপারে আপনাদের বাহাদুরি তো আমি সচক্ষেই দেখেছি। ট্যাক্সি অপেক্ষা করছিল। বিমল ও কুমারের সঙ্গে বাঘাও এক লাফে গাড়ির ভেতরে গিয়ে হাজির। দেখেই সুন্দরবাবু আতকে উঠে গাড়ি থেকে আবার নেমে পড়বার উপক্রম করলেন। কুমার তাড়াতাড়ি তার হাত ধরে বলল, কি হলো সুন্দরবাবু, যান কোথায়? রাস্তায়। আপনাদের শখের নেই কুকুর গাড়িতে চড়েছে। বাপরে, ওকে দেখলি তো ভয় হয়। আমি বলছি কোনো ভয় নেই। আমি বলছি রীতিমতো ভয় আছে। আমার উপরে এখনো শনির দৃষ্টি। জানেন, ঘন্টা কয়েক আগে আমি আছাড় খেয়েছি, অজ্ঞান হয়েছি, জলে ডুবেছি। এর উপর ধারি নেড়ি কুকুরের কামড়া সইবে না। কিন্তু বাঘা যে আজ গো ধরেছে, আমাদের সঙ্গ ছাড়বে না। আচ্ছা, এক কাজ করা যাক, বাঘা তুই ড্রাইভারের পাশে সিটে কি বস। এই বলে কুমার সেই দিকে অঙ্গুলি নির্দেশ করল। বাঘাও অমনি অত্যন্ত সুবোধের মতন টুপ করে ছোট্ট একটা লাফ মেরে ড্রাইভারের পাশে গিয়ে আসন গ্রহণ করল। সে বুঝতে পেরেছিল তাকে নিয়েই একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। একবার আর চোখে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল, তারপর জিভ বার করে হাঁপাতে লাগল। সুন্দরবাবু বললেন, এত বড়, এত মোটা আর এত ভারী নেড়ি কুকুর জীবনে আমি আর দেখিনি। কুমার বলল, বাঘা আমাদের দেশি কুকুর, নেড়ি কুত্তা বলে ওকে তাচ্ছিল্য করবেন না সুন্দরবাবু। বরং যত্ন করলে আমাদের দেশি কুকুরও যে কত বড় আর কত সবল হতে পারে সেটাই ভেবে দেখুন। কুকুর নিয়ে আমার মাথা ঘামাবার সময় এখন আর নেই। এখন সব কথা বলি, শুনুন। ট্যাক্সি বিষ্ণুবাবু লেনে ঢুকে থামল যথাস্থানে। মনোহর বোবো করে ছুটে এসে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে স্যালুট ঠুকে বলল, স্যার, স্যার এসেছেন স্যার, বাঁচলাম স্যার। শেষ রাতটুকু যে দুর্ভাবনায় কেটেছে। তোমার আবার দুর্ভাবনা কিসের বাপু? বিপদ দেখলে যে লোক রেসের ঘোড়া মতো দৌড়তে পারে তার আবার দুর্ভাবনা? মনোহর যে কাল রাতে রাক্ষসের মুখে তাকে ফেলে লম্বা দৌড় মেরে পালিয়ে গিয়েছিল, সুন্দরবাবু সে রাগ তখনও হজম করতে পারেননি। আগে স্যার, দৌড়ের কথা কেন বলছেন স্যার? আমি তো আপনার কাছে একেবারেই নাবালক। আমি দৌড়ে খালি ডাঙায়, আর আপনি যে জলের স্থলে সমান দৌড়াতে পারেন স্যার, খালের কথা এরই মধ্যে ভুলে গেলেন স্যার। সুপিরিয়ার অফিসারের সঙ্গে বাজে তর্ক করো না, কাজের কথা বলো। কাজের কথা আর কি বলবো স্যার, সকলে মিলে ওই মরা বাড়িখানার উপরে পাহারা দিচ্ছি। মরা বাড়ি? সে আবার কি? বাড়ি কখনো জ্যান্ত আর মরা হয়? কুমার বলল, মনোহরবাবু বোধহয় বলতে চান যে ও বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। মনোহর এবার উৎসাহে বলল, আগে আগে স্যার, ঠিক ধরেছেন। আমি তো ওই কথাই বলতে চাই স্যার। মশা মাছি আর পিঁপড়ে ছাড়া ও বাড়ির ভিতরে এখন আর কেউ নেই। সেই রাক্ষসটা আর দেখা দেয়নি? আগে না স্যার। কোনো রকম তর্জন গর্জনও করেনি? টু শব্দ শুনিনি স্যার। শুনে হাঁপ ছাড়লাম। চলুন বিমল বাবু, এবারে আমরা ও বাড়ির ভেতরে ঢুকে পড়ি। দুগ্গা দুগ্গা। সবাই অগ্রসর হলো। সবার আগে বাড়ির ভেতরে ঢুকলো বাঘা। কিন্তু দরজা পার হয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল এবং চারিদিকে ঘ্রাণ নিতে লাগলো। বিমল বলল, বাঘার মনে হয় কোনো সন্দেহ হয়েছে। সুন্দরবাবু আচমকা বললেন, কিসে সন্দেহ? সে বুঝতে পেরেছে যে এটা শত্রুপুরী। বুঝতে পেরেছে না ছাই? হঠাৎ বাঘা গড় গড় করে গজরাতে লাগলো।
ও বাবা, আপনাদের কুকুর অমন করে কেন মশাই? কামড়াবে নাকি? না, বাঘা বলছে আমি এখানে কোনো শত্রুর গায়ের গন্ধ পাচ্ছি। শত্রুর গায়ের গন্ধ? বলেন কি? শত্রু তাহলে এখনো এখানেই আছে? সুন্দরবাবু পায়ে পায়ে পিছোতে লাগলেন এবং তালে তালে তাল মিলিয়ে পিছু হটতে লাগলো মনোহর। বিমল কোনো রকমে হাসি চেপে বলল, মা বই। আগে স্যার, সে মূর্তিটাকে আপনি তো দেখেননি, তাহলে আর মা বই বলতেন না। পালিয়ে আসুন স্যার, এখনো পালাবার সময় আছে। কিন্তু বিমল ও কুমার একবারও পেছনে ফিরে তাকালো না। দৃঢ় পদে বাঘার অনুসরণ করে বাড়ির ভেতর দিকে অগ্রসর হলো। বাঘা তখন কিসের গন্ধ শুকতে শুকতে এগিয়ে যাচ্ছিল। মনোহর বলল, ওরা যে পাগলের মতো মরতে চললেন। চলুন স্যার, আমরা এবারে লম্বা দিই। রুমাল বার করে টাকের ঘাম মুছতে মুছতে সুন্দরবাবু বললেন, না মনোহর, সেটা ভালো দেখায় না। ডিউটি ইজ ডিউটি। কিন্তু কুকুরটা কিসের গন্ধ পেল বলো দেখি? আগে স্যার, বিপদের গন্ধ। মনোহর, মাঝে মাঝে তুমি এমন বিটকেল কথা খাও, কোনো মানে হয় না। খানিক আগে বললে মোড়া বাড়ি, এখন আবার বলছো বিপদের গন্ধ। বিপদের আবার গন্ধ কি হে? যাক, এখন আমার সাথে চলো। আগে স্যার, আমি বাড়ির বাইরে গিয়ে পাহারা দিলেই ভালো হয় না? ও, তার মানে আবার তুমি আমাকে ফেলে পালাতে চাও? না না না, ওসব হবে না। এবারে তোমার পালাবার পথ আমি বন্ধ করব। এবারে তুমি আমার সামনের দিকে থাকো। তখন বাঘার সঙ্গে বিমল ও কুমার একতলার একখানা প্রায় অন্ধকার ঘরের ভেতরে গিয়ে হাজির হয়েছে। সেখানে উপস্থিত হয়ে বাঘার গজরানি আরও বেড়ে গেল। বিমল ও কুমার অনুভব করল সমস্ত ঘরখানা একটা উগ্র ভয়াবহ দুর্গন্ধে ভরপুর। কুমার বলল, এই ঘরে কে থাকতো? বিমল আঙুল দেখিয়ে বলল, জানলার লোহার গোড়াগুলো দেখছো? 2 ইঞ্চিরও বেশি মোটা। দরজার সামনেও কলাপসিবল গেট। তার মানে এই ঘরে কাউকে বন্দি করে রাখা হয়েছিল। বলেই বিমল মেঝের উপরে বসে পড়ে কি যেন তুলে দিতে লাগলো। কি করছো বিমল? চুপ। এ দেখো, এখন কাউকে কিছু বলো না, আগে ভালো করে পরীক্ষা করি। এমন সময় সুন্দরবাবু দরজা দিয়ে উকি মেরে বললেন, খবর কি? খবর শুভ। চলুন সুন্দরবাবু, বাইরে যাই। এসো কুমার, বিমল বলল। সুন্দরবাবু বললেন, কাল আমরা যখন এখানে আসি তখন তেতলার ওই কোণের ঘরটায় আলো জ্বলছিল। আমাদের দেখেই কারা আলো নিভিয়ে দেয়। চলুন আগে আমরা ওই ঘরেই যাই। বিমল বলল, না, আগে একতলার আর দোতলার সব ঘর পরীক্ষা না করে তেতলায় ওটা নিরাপদ নয়। একতলা আর দোতলার অন্য সব ঘর দেখে তারা সেই সাজানো গোছানো হলঘরে প্রবেশ করল। জয়ন্ত মানিক সেই হলঘরটাকে যে অবস্থায় দেখেছিল এখনো তার কিছুরই পরিবর্তন হয়নি, কিন্তু কোথাও মানুষের দেখা বা সাড়া নেই। মনোহর ঠিক বর্ণনাই দিয়েছে, মরা বাড়ি। সুন্দরবাবু বললেন, যা ভেবেছিলাম তাই, আসামিরা পালিয়েছে। তবু চলুন একবার তেতলাটা দেখেই যাই। বিমল জবাব দিল না। ঘরে লেখবার টেবিলের দিকে হেট মুখে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুমারও তার পাশে গিয়ে দাঁড়ালো। তখন সুন্দরবাবুও কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। বিমল বলল, দেখো তো কুমার, ব্লটিং প্যাডের উপরে কি যেন লেখা রয়েছে। কুমার ভালো করে দেখে বলল, কেউ কারো ঠিকানা লিখে নামখানা প্যাডের উপরে চেপে কালি শুকিয়ে নিয়েছে। উল্টো ছাপ পড়েছে, সব জায়গায় স্পষ্টও নয়, তবে নামের গোড়ার অক্ষরটা এস আর উপাধি হচ্ছে চৌধুরী। আর একটা কথা যা পড়া যাচ্ছে, ফ্রেজারগঞ্জ বোধহয়। বিমল বলল, আমিও ঠিক ওইটুকুই পাত্রদার করতে পারছি। সুন্দরবাবু বললেন, এস চৌধুরী অর্থাৎ সত্য চৌধুরী, সেই এই বাড়ির মালিক আর বোধহয় পালের একজন গোধা। আমরা খবর পেয়েছি সে এখন কলকাতায় নেই।
বিমল বলল, খুব সম্ভব চিঠিখানা কালই লেখা হয়েছে। সুন্দরবাবু বললেন, কি করে জানলেন? অক্ষরের ছাঁদগুলো দেখলেই বোঝা যায় খুব তাড়াতাড়িতে লেখা। চেয়ে দেখুন, কলমদানিতে কালো কালির কলম নেই, সেটা পড়ে রয়েছে টেবিলের তলায়। তাতে কি বোঝায়? লোকটি অন্তত তাড়াতাড়ি লিখে কলমটা যথাস্থানে রাখবার সময় পায়নি, ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্তভাবে উঠে গেছে। কাল এখানে যেসব কাণ্ড ঘটেছে তার ব্যস্ততার আর উত্তেজনার কারণ বোধহয় তাই। ওসব বাজে কথা রেখে তেতলার ঘরে চলুন। কিন্তু তেতলার ঘরও খালি। মনোহর বলল, স্যার, ওই দেখুন টেলিফোন। জয়ন্তবাবু তাহলে এই ঘর থেকেই ফোনে আমাদের ডেকেছিলেন। সুন্দরবাবু বললেন, কিন্তু জয়ন্ত আর মানিকের কি হলো? বিমল বলল, জয়ন্তবাবু হচ্ছেন বিখ্যাত ব্যক্তি, খুব সম্ভব তাকে এখনো হত্যা করা হয়নি। বাড়ির কোনো ঘরে এক ফোঁটা রক্ত বা হত্যার কোনো চিহ্নই নেই। সম্ভবত এখনকার মতো তিনি আর মানিকবাবু বন্দী হয়ে আছেন। কিন্তু কি করে তাদের উদ্ধার করব? কোথায় গেলে তাদের পাব? বিমল খানিকক্ষণ চিন্তিত মুখে নীরব হয়ে রইল। তারপর যেন নিজের মনে বলল, একটি মাত্র সূত্র পেয়েছি, কিন্তু সেটা কি কোনো কাজে লাগবে? আমি তো সূত্রপুত্র কিছু দেখতে পাচ্ছি না, সব তো অন্ধকার। আপনার মুখে শুনলাম সত্য চৌধুরী আসামিদের দলের একজন প্রধান ব্যক্তি, আর সে এখন কলকাতায় নেই। ধরুন সে আছে ফ্রেজারগঞ্জে। আমার সন্দেহ হচ্ছে আসামিরা জয়ন্তবাবুদের বন্দি করে পুলিশের ভয় তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার সময় চিঠি লিখে সত্য চৌধুরীকে খবর জানিয়ে চিঠিখানা এখানকার কোনো ডাক বাক্সে ফেলে গেছে। হতেও পারে, না হতেও পারে, না হওয়াই সম্ভব। তা বটে, শুধু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? কি চেষ্টা করব? এখন বেলা মোটে 7টা। কাল শেষ রাতে যদি কেউ চিঠি লিখে থাকে তবে সেখানে এখনো বোধহয় পাড়ার ডাকঘরেই বা ডাক বাক্সে জমা আছে। সেখানে কোনো রকমের সংগ্রহ করা যায় কি? সুন্দরবাবু বললেন, কিছু ফল হবে বলে তো মনে হয় না, তবু ডাকঘরেই যাচ্ছি। এখানকার পোস্টমাস্টার আমার বিশেষ বন্ধু। বন্ধু না হলেও ক্ষতি ছিল না, কারণ আপনি যাচ্ছেন রাজকার্যে। আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। আমরাও বাড়িতে যাই, খবরটা দেবেন। আধ ঘন্টা পরেই বিমল ও কুমারের বৈঠকখানায় দিগিজ্জয়ীর মতো বুক ফুলিয়ে সুন্দরবাবুর প্রবেশ। তার দুই চক্ষু আনন্দে ও উৎসাহে সমুজ্জ্বল। বিমল হাসি মুখে বলল, কি সংবাদ? উচ্ছ্বসিত কণ্ঠে সুন্দরবাবু বলে উঠলেন, আশ্চর্য আশ্চর্য বিমলবাবু, আপনি গোয়েন্দা না হয়েও আমাদের সবাইকে যে হারিয়ে দিলেন। জয়ন্তকে যদি ফিরে পাই বলবো, ডুবো জয়ন্ত। কেন বলুন দেখি? ব্লটিং প্যাডে উল্টো ছাদে তুচ্ছ দুটো কালির আঁচড় আর ঘরের মেঝেতে একটা স্থানচ্যুত কলম, এই মাত্র দেখেই আপনি কত বড় একটা আবিষ্কার করে ফেলেছেন। আশ্চর্য। কি আবিষ্কার? নিমুন্ড শিকারীদের আস্তানা আবিষ্কার, তাদের দলপতিকে আবিষ্কার। এতদিন ধরে আমরা কেউ যা করতে পারিনি, তার উপরে জয়ন্ত আর মানিককে আবিষ্কার। তাহলে সত্য সত্যই ওখানে কাল রাতে কেউ চিঠি লিখেছিল। পকেট থেকে একখানা খাম বার করে সুন্দরবাবু বললেন, এই নিন সেই চিঠি। খামের ভেতর থেকে চিঠিখানা বার করে বিমল পড়ল, মাননীয় মহাশয়, আজ রাতে ডিটেকটিভ জয়ন্ত আর তার বন্ধুকে আমরা বন্দি করিয়াছি জানিবেন। তারপর পুলিশের সহিত আমাদের দাঙ্গা হইয়াছে। ভীমাবতারের হাতে মার খাইয়া পুলিশ পলাইয়া গিয়াছে, হয়তো এখনই আবার ফিরিয়া আসিবে। আপনার অনুমতি পাই নাই বলিয়া বন্দীদের বধ করিতে পারিলাম না। তাহাদের লইয়া আমরা নৌকো চড়িয়া বাহির হইয়া পড়িব। তারপর পথে আপনার বাগান বাড়ি হইতে মোটর বোট লইয়া ফুলছড়ি দ্বীপের আড্ডায় গিয়া উপস্থিত হইব। আপনিও যথাসম্ভব শীঘ্র সেখানে যাইলে ভালো হয়। আর কিছু লিখিবার সময় নাই। ইতি আপনার অনুগত শ্রী পশুপতি হাজরা। বিমল চিঠিখানা হাতে করে খানিকক্ষণ পরে ধীরে ধীরে বলল, তাহলে জয়ন্তবাবুরা এখন ফুলছড়ি দ্বীপের দিকে যাত্রা করছেন। সুন্দরবাবু বললেন,
ফুলছুরি দ্বীপের নাম আমি শুনেছি। কুমার বলল, কিন্তু আমরা সেখানে একবার গিয়েছিলাম। সুন্দরবন ছাড়িয়ে মাতলা আর জামিরা নদী যেখানে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কতগুলো দ্বীপ আছে। তাদেরই একটি হচ্ছে ফুলছুরি দ্বীপ। ফ্রেজারগঞ্জ থেকে জলপথে ওই দ্বীপে যাওয়া যায়। সুন্দরবাবু বললেন, তাহলে এখন আমাদের কর্তব্য কি? আমরাও কি পোর্ট পুলিশের লঞ্চ নিয়ে পশুপতিদের পেছনে তাড়া করব? বিমল বলল, না, কারণ প্রথমত তারা অনেক আগে বেরিয়েছে, হয়তো তাদের ধরতেই পারবো না। দ্বিতীয়ত, আসামিদের নাগাল পেলেও জলপথে তাদের সতর্ক চোখগুলোকে ফাঁকি দিয়ে লুকিয়ে কাছে যেতে পারবো না। দূর থেকে পুলিশের লঞ্চ দেখলেই তারা নিশ্চয়ই জয়ন্তবাবু আর মানিকবাবুকে হত্যা করে জলে ফেলে দিয়ে নির্দোষী সাজবার চেষ্টা করবে। আমাদের চুপি চুপি যেতে হবে একেবারে তাদের আড্ডায়, অর্থাৎ ফুলছুরি দ্বীপে। সুন্দরবাবু বললেন, কিন্তু তাদের আড্ডা আছে হয়তো গভীর জঙ্গলের মধ্যে কোনো গোপন স্থানে। আমরা তার সন্ধান পাবো কেমন করে? সন্ধান পাওয়া খুবই সহজ। সহজ? হ্যাঁ, আগে ফ্রেজারগঞ্জে গিয়ে আমরা সত্য চৌধুরীকে গ্রেপ্তার করব। সত্যই তার আড্ডার সন্ধান বলে দিতে বাধ্য হবে। কিন্তু দেরি হলে পশুপতিরা যদি জয়ন্ত আর মানিককে মেরে ফেলে? পশুপতির চিঠিতেই দেখছেন তো, সত্য চৌধুরীর হুকুম পায়নি বলে সে বন্দীদের খুন করেনি। সে কথা সত্যি, কিন্তু বলা তো যায় না। সত্য চৌধুরী যদি আমাদের আগেই ফুলছুরি দ্বীপে গিয়ে হাজির হয়? কেন যাবে সে? জয়ন্তবাবুরা যে বন্দী হয়েছেন এই খবর সে জানে না। পশুপতির চিঠি আমাদের হাতে, এই চিঠি আমরা ফেরত দেব না। চিঠির বদলে তার ঠিকানায় গিয়ে হাজির হব সদল বলে আমরাই। তারপর বোঝা যাবে সে আমাদের পথ দেখিয়ে ফুলছুরি দ্বীপে নিয়ে যেতে রাজি হয় কিনা। কুমার বলল, আমিও বিমলের প্রস্তাব সমর্থন করি। সুন্দরবাবু, আপনি এখন তাড়াতাড়ি ফ্রেজারগঞ্জে যাবার ব্যবস্থা ঠিক করে ফেলুন। সঙ্গে একদল সশস্ত্র পুলিশ নিতে ভুলবেন না। জয়ন্তবাবুদের উদ্ধার করবার আগে হয়তো আমাদের একটা খণ্ডযুদ্ধে লিপ্ত হতে হবে। সুন্দরবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, যুদ্ধে আমি ভয় পাই না, আমি কাপুরুষ নই। কিন্তু আমার ভয় সেই বিভৎস ভীমাবতারকে। আমার গভীর সন্দেহ হচ্ছে সেপাইরা কি তাকে কাবু করতে পারবে? কুমার মুখ টিপে হাসতে হাসতে বিমলকে বলল, কি হে, ভীমাবতারের গুপ্ত কথা সুন্দরবাবুর কাছে খুলে বলবো নাকি? বিমল মাথা নেমে বলল, না, এখন নয়। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, ভীমাবতার কে? আপনারা তা জানেন? বিমল বলল, জানি। কি আশ্চর্য, জানেন তবু বলবেন না? না। কেন শুনি? বললে হয়তো আরো বেশি ভয় পাবেন। যা ভয় পেয়েছি তারই তুলনা হয় না। তার চেয়ে আর বেশি ভয় পাবারও কোনো উপায় নেই। আপনি অনায়াসেই বলতে পারেন ভীমাবতার কে। সে কি মানুষ না ভূত? যদি বলি ভূত, তাহলে কি করবেন? তাহলে তার সঙ্গে আর দেখা করব না। জয়ন্ত আর মানিক জানে, আপনারাও জেনে রাখুন, ভূত সম্বন্ধে আমার কিঞ্চিত দুর্বলতা আছে। কারণ ভূতেরা হচ্ছে অসামাজিক, অমানসিক আর অস্বাভাবিক। তাদের সঙ্গে কোনো ভদ্রলোকেরই সম্পর্ক রাখা উচিত নয়। আমি জানতে চাই, ভীমাবতারটা কি ভূত? বিমল বলল, তাহলে খালি এইটুকু জেনে রাখুন যে ভীমাবতার হচ্ছে ভূতের চেয়েও অসামাজিক, অমানসিক আর ভয়ানক। তার মানে? তার মানে কোনো বিশেষ প্রমাণ পেয়ে এই ভীমাবতারটির সম্বন্ধে আমার মনে একটা সন্দেহ জেগেছে, কিন্তু শেষটা সে সন্দেহ সত্য নাও হতে পারে। কাজেই ভীমাবতার সম্বন্ধে আপাতত বেশি কিছু আর বলতে পারবো না। বিশেষত এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ, যেখানে ভীমাবতার নেই। সুতরাং আপনি নির্ভয় হতে পারেন। সুন্দরবাবু উঠে দাঁড়িয়ে বললেন, নির্ভয় হব না ছাই হব? নমস্কার, চললুম আমি সশরীরে জমের বাড়ি যাবার ব্যবস্থা করতে। কিন্তু ইতিমধ্যে একটা উইল করে গেলেও বুদ্ধিমানের কাজ হবে বোধহয়। দুগ্গা দুগ্গা। এইবারে জয়ন্ত আর মানিকের খবর নেওয়ার সময় হয়েছে। জ্ঞান হবার পর জয়ন্ত সর্বপ্রথমে দেখল সে শুয়ে আছে ঠান্ডা মাটির ওপরে একটা আধা অন্ধকার ঘরে।
উঠবার চেষ্টা করলো, পারল না। তার হাত দুটো পিছু মোড়া করে বাঁধা এবং পা দুটো বাঁধা শক্ত দড়িতে। তখন নাচারভাবে শুয়ে শুয়ে সে ঘরের চারিদিক লক্ষ্য করতে লাগলো, কিন্তু দেখবার বিশেষ কিছু নেই। চার দেওয়ালে চারটে ছোট ছোট জানলা এবং একদিকে একটা দরজা। একদিকের একটা জানলা খোলা, তার বাইরে দেখা যাচ্ছে ওপরে আলোকিত আকাশ এবং নিচে মর্মরিত অরণ্যের চূড়া। হঠাৎ তার ডান পাশ থেকে সাড়া এলো, জয়ন্ত। চমকে সেদিকে ফিরে জয়ন্ত দেখতে পেল মানিককে। তারও অবস্থা এক। জয়ন্ত, এবারে বোধহয় আমাদের লীলা খেলা ফুরলো। হ্যাঁ মানিক, সেরকমই তো মনে হচ্ছে। সুন্দরবাবু আর কোনো নতুন মামলায় আমাদের সঙ্গে পরামর্শ করতে পারবেন না। সুন্দরবাবুর হতাশ মুখ মনে করে আমার ভারী দুঃখ হচ্ছে। কিন্তু আমরা কোথায় আছি বলা অসম্ভব। তবে কলকাতায় নয় নিশ্চয়ই। বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখো, শহরের আকাশ এমন পরিষ্কার আর নীল হয় না। চারিদিকে স্তব্ধতার ভেতর থেকে শোনা যাচ্ছে কেবল বাতাস আর গাছপালার কানাকানি আর পাখিদের ডাক। মানুষ বা অন্য কোনো জীবজন্তুর সাড়া নেই। খুব সম্ভব আমরা কোনো নির্জন বনের ভেতরে আছি। শহর বা গ্রাম এখান থেকে অনেক দূর। আমরা কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলে মনে হয়? তাও বলা শক্ত। একদিনও হতে পারে, দুদিনও হতে পারে। কি করে বুঝলে? আমরা যখন বিষ্ণুবাবু লেনে গিয়েছিলাম তখন রাত্রিকাল। জানলা দিয়ে চেয়ে দেখো, এখন রোদ উঠছে গাছের মাথায়। তার মানে একটু পরই সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, আবার রাত আসবে। শোনো জয়ন্ত, স্বপ্নের মতো আমার একটা কথা মনে হচ্ছে। কতক্ষণ আগে জানি না, কিন্তু আর একবার আমার অল্প অল্প জ্ঞান হয়েছিল। মনে হলো আমার কানের কাছে যেন স্রোতের কলকল শব্দ হচ্ছে, যেন মোটের বোটের আওয়াজও শুনলাম। কিন্তু ভালো করে কিছু বোঝবার আগে নাকের কাছে কেমন একটা বিষম উগ্র গন্ধ জাগলো, আর সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে গেলাম। তোমার এই স্বপ্ন সত্য হলে বলতে হয়, জলপথে আমাদের শহরের বাইরে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে এবং যাতে আমাদের জ্ঞান না হয় বরাবর চেষ্টা করা হয়েছে। কিন্তু ও কিসের শব্দ? চুপ! সশব্দে ঘরের দরজা খুলে গেল। ভেতরে এসে দাঁড়ালো একটা মূর্তি। কালো রং, জোয়ান চেহারা, কুৎসিত নিষ্ঠুর মুখ, হাতে এক গাছ তেলে পাকানো মোটা বাঁশের লাঠি। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট খানেক বন্দীদের দেখল, তারপর কালো মুখে সাদা দাঁত খেলিয়ে বলল, এই যে জয়ন্ত, তাহলে আর তোমরা অজ্ঞান হয়ে নেই? না, এখন আমরা জ্ঞানবান হয়েছি। কিন্তু তুমি কে বাবু? আমি আমি পশুপতি। বলেই সে হা হা করে হাসতে লাগলো। অত হাসির ঘটা কেন বন্ধু? হাসছি তোমাদের ভবিষ্যৎ ভেবে। আমাদের ভবিষ্যৎ কি এতটাই হাস্যকর? বেশ বন্ধু, তাহলে তোমার মুখে আমাদের ভবিষ্যতের বর্ণনা শুনলে আমরা খুব খুশি হব। ওরে হাদারাম, ভবিষ্যতের বর্ণনা শুনলে তোদের পেটের পিলে চমকে যাবে। আমরা পিলে রোগী নই হে। তাহলে শোন, কাল কি পরশুর মধ্যে দেহ দুটো হবে তোদের স্কন্দ কাটা, আর তোদের মুন্ডু দুটো থাকবে কাঁচের জারের ভেতরে স্পিরিটে ডোবানো। স্পিরিটে ডোবানো? এ আবার কি খেয়াল? খেয়াল নয় রে মূর্খ, খেয়াল নয়। আমাদের কর্তা সত্যবাবু হচ্ছেন সম্ভবত তান্ত্রিক সাধক। তার উপরে মা কালীর অসীম করুণা। স্বপ্নে মা জানিয়েছেন তার আসল নরমুণ্ডের মালা পরবার স্বাদ হয়েছে। তাই মায়ের কাছে কর্তাও মহাপ্রতিজ্ঞা করেছেন 108 নরমুণ্ডের মালা তার চরণে উপহার দেবেন। কিন্তু এই বিধর্মী ফিরিঙ্গিদের রাজত্বে 108টা নরমুণ্ড জোগাড় করা তো আর 2-4 দিনের কাজ নয়। তাই আমরা এক একটা মুন্ডু কাটি আর স্পিরিটে ডুবিয়ে টাটকা রাখি। 63টা মুন্ডু আমরা পেয়েছি, তোদের নিয়ে হবে 65টা, আর 43টা পেলেই মুন্ডুমালা গাঁথা হবে। সুন্দর প্রস্তাব। মায়ের গলার মালার দুর্লভ শুনে আমার আনন্দ হচ্ছে। তোমাদের এই মা কোথায় আছেন? এই ফুলছড়ি দ্বীপ, এখানে আমাদের কর্তার সাধনাশ্রম কিনা। বটে, তাহলে কলকাতা থেকে আমরা বেড়াতে এসেছি ফুলছড়ি দ্বীপে।
বেড়াতে নয় রে গাধা, মরতে। তুমি কি দয়া করে এখনই আমাদের স্কন্ধ কাটা করতে চাও? না, কর্তার কাছে খবর পাঠিয়েছি, তার হুকুম পাইনি বলেই তোরা এখনো বেঁচে আছিস। তবে এখন তুমি কি করতে এখানে এসেছো? চাঁদ মুখ দেখাতে? আমার মুখ যে চাঁদের মতো নয় সে কথা আমিও জানি রে হনুমান। আর আমার মুখ যে হনুমানের মতন নয় সে কথা আমিও জানি হে বন্ধু। কিন্তু তুমি দয়া করে এখানে এসেছো কেন? কেবল আমাদের ভবিষ্যৎ বর্ণনা করতে? না রে গঙ্গারাম, না। বলির পাটাকেও দানাপানি দিতে হয়, জানিস না? আমি জানতে এসেছি তোদের খিদে তেষ্টা পেয়েছে কিনা। মানে তোমার কোনটা পেয়েছে, খিদে না তেষ্টা? তেষ্টা। আমারও তাই। আচ্ছা, বলে পশুপতি বেরিয়ে গেল। একটু পরে সে 2 বোতল জল নিয়ে ফিরে এলো। জয়ন্ত মানিককে মুখের কাছে বোতল ধরে সে একে একে দুজনকে জল পান করালো। জয়ন্ত বললে, জল দিয়ে প্রাণ ঠান্ডা করলে বলে ধন্যবাদ, কিন্তু যখন আমাদের খাবার আসবে তখন আমরা খাবো কেমন করে? আমাদের হাত পা বাঁধা। যতক্ষণ না জবাই হোস ততক্ষণ তোদের হাত পা বাঁধাই থাকবে রে ছুচো। আমরা এসে খাইয়ে যাব। বন্ধু, জীবতত্ত্বে তোমার অসাধারণ পাণ্ডিত্য দেখে আমি মুগ্ধ হচ্ছি। আমি গাধা, আমি হনুমান, আমি ছুঁচো। তোমার কৃপায় আমি আরো কত নব নব মূর্তি ধারণ করব বলতে পারো? পশুপতি হেসে ফেলে বলল, সে কথা পরে এসে বলবো, এখন আমি চললাম। সে বেরিয়ে গিয়ে আবার দরজা বন্ধ করে দিল। তারপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। জয়ন্ত স্তব্ধ হয়ে খানিকক্ষণ কি ভাবল, তারপর বলল, মানিক, মনে আছে? কি? এই মামলাটা যখন হাতে নিই তখন তুমি বিলাতের পৃথিবীর প্রসিদ্ধ হত্যাবাতিগ্রস্ত জ্যাক দ্য রিপারের কথা তুলেছিলে। মনে আছে? আমিও তখন সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই নির্মুণ্ড শিকারীও হচ্ছে সেই কোনো রকম বাতিগ্রস্ত হত্যাকারী। দেখছো, আমার সন্দেহই সত্য। সত্য চৌধুরী হচ্ছে বাঙালি জ্যাক দ্য রিপার। অপরাধ বিভাগে এই শ্রেণীর অপরাধীদের নিয়ে বিশদ আলোচনা আছে। এদের উন্মাদ রোগ প্রকাশ পায় কেবল বিশেষ এক বাতিকের ক্ষেত্রে। ও আলোচনা এখন থাক, আমার আর ভালো লাগছে না জয়ন্ত। চোখের সামনে চকচক করছে নির্মূল্য শিকারীর খাড়া। ওই দুরাত্মা পশুপতিটার সঙ্গে তুমি এই দুঃসময়ে হাসি ঠাট্টা করছিলে বলে আমার গা জ্বলে যাচ্ছিল। জয়ন্ত অট্টহাস্য করে বলল, যে পূজার যে মন্ত্র মানিক, যে ব্রত আমরা নিয়েছি তাতে এইভাবেই আমাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। সুতরাং দুঃখ করে লাভ কি? দেখো জয়ন্ত, মাঝে মাঝে আমার মনে আশার সঞ্চারও হচ্ছে। কি আশা? মুক্তি লাভের একটা কোনো উপায় তুমি আবিষ্কার করবে। ভগবান তোমার ওই অপূর্ব মাথা নির্মুণ্ড শিকারীর খাড়ার জন্য সৃষ্টি করেননি। আমি জানি জয়ন্ত, বিপদ যত গভীর হয় তোমার বুদ্ধি তত খোলে। আশা কুহকিনী মানিক, আশা কুহকিনী। আশার ছলনায় ভুলো না। অসম্ভবের বিরুদ্ধে কি চেষ্টা করব ভাই? হাত দুটো যদি পিছুমোড়া করে বাধা না থাকতো তাহলে কিছু আশা ছিল। ওই জানলাগুলোর লোহার গোড়াত 1 ইঞ্চির চেয়ে বেশি মোটা নয়। তুমি আমার এই বাহু শক্তি জানো মানিক। ওরকম গোড়াত আমি মোমের মতো নরম বলে মনে করি, কিন্তু হাত পা বাঁধা, কোনো আশাই নেই। মানিক বাইরের দিকে তাকিয়ে বলল, দিনের আলো নেবে আসছে, বকের দল বাসায় ফিরছে, পাখিরা বিদায় গান গাইছে। জানি না কালকে সন্ধ্যা এসে আর আমাদের দেখতে পাবে কিনা। জয়ন্ত, ফাঁসির আগের দিনে অপরাধীদের মনের ভাব কেমন হয় বুঝতে পারছো? মোটেই পারছি না। আমি এখন নিষ্পালক নেত্রে ওই বোতল দুটোর দিকে তাকিয়ে আছি। বোতল? হ্যাঁ, দেখো না, আমাদের বন্ধু পশুপতি তাচ্ছিল্য করে বোতল দুটো এখানেই ফেলে রেখে গেছে। পশুপতিকে তুমি আমাদের বন্ধু বলো না জয়ন্ত। নিশ্চয়ই বলবো, এতক্ষণ ঠাট্টা করছিলাম, এবারে গম্ভীরভাবেই বলবো। কেন? কারণ গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের ভাষায় এখন আমরা অনায়াসেই বলতে পারি, ইউরেকা ইউরেকা।
তোমার কথার অর্থ কি জয়? মানিক, আমার একটি নস্য নিতে স্বাদ হচ্ছে। মানিক সানন্দে বলল, জয়ন্ত, তাহলে তুমি নিশ্চয়ই মুক্তির উপায় আবিষ্কার করেছ, কারণ নস্যি নেওয়ার স্বাদ হচ্ছে তোমার বিপুল খুশির লক্ষণ। হ্যাঁ বন্ধু, ওই বোতলই আমাদের উদ্ধার করবে। কি বলছো তুমি জয়ন্ত? জয়ন্ত জবাব দিল না। বোতল ছিল তার পায়ের কাছে। সে হঠাৎ তার বাঁধা পা দুটো দিয়ে একটা বোতলের উপরে সজোরে আঘাত হানল। বোতলটা ছিটকে দেওয়ালের ওপরে গিয়ে পড়ে ভেঙে পড়ল সশব্দে। কি আশ্চর্য জয়ন্ত, ওই বোতলই যদি আমাদের বাঁচায়, তবে ওটা ভাঙলে কেন? মানিক, তুমি কি কখনো ভাঙা কাচের ধার পরীক্ষা করোনি? ভাঙা কাচ খুঁড়ের কাজ করতে পারে, এমনকি তা দিয়ে দাড়িও কামানো যায়। জয় জয়, বুঝেছি, কিন্তু আমাদের হাত যে বাধা ভাই। জয়ন্ত কোনো কথা না বলে গড়িয়ে গড়িয়ে ভাঙা বোতলের টুকরোগুলোর কাছে গেল। তারপর বলল, মানিক, তুমি পাশ ফিরে স্থির হয়ে শুয়ে থাকো দেখি। মানিক কথা মতো কাজ করল। জয়ন্ত কিছুক্ষণ ভাঙা কাজগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর বড় একখণ্ড কাঁচ বেছে নিয়ে মুখ বাড়িয়ে সেটাকে দাঁত দিয়ে চেপে গড়িয়ে গড়িয়ে মানিকের পেছন দিকে এলো। তারপর সেই কামড়ে ধরা কাঁচখানা নিয়ে মানিকের পিছু মোড়া করে বাঁধা হাতের দড়ির উপরে ঘষতে লাগলো। মিনিট কয়েকের মধ্যেই মানিকের হাত দুটো দড়ির বন্ধন থেকে পেল মুক্তি। কাঁচখানা মুখ থেকে ফেলে দিয়ে জয়ন্ত বলল, বন্ধু, এইবারে স্বাধীন হাতের সাহায্যে তুমি নিজের পায়ের বাঁধন করো। তারপর ভগবান ছাড়া এই দুনিয়ায় কাউকে আমি আর গ্রাহ্য করি না। দুই বাহু বার কয়েক বিস্তৃত ও সংকুচিত করে জয়ন্ত আগে তাদের আড়ষ্টতা দূর করল। গোটা কয়েক ডন বৈঠকও দিয়ে দিল। ঠিক সেই সময় ঘরের বাইরে জাগলো কার যেন পায়ের শব্দ। মানিক বলল, নিশ্চয়ই সেই শয়তান পশুপতি হয়তো আমাদের খাবার নিয়ে আসছে। একজনের নয় মানিক, আমি 2-3 জনের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। বলেই সে এক লাফ মেরে জানলার কাছে গিয়ে পড়ল। জানলা ভাঙো জয়ন্ত, শিগগির। মানিকের কথা শেষ হওয়ার আগেই সঙ্গে সঙ্গে জানলার দুটো গরাদ জয়ন্ত এক হ্যাচকা টানে বেঁকিয়ে খুলে ফেলল। একটা গরাদ মানিকের হাতে দিয়ে বলল, দরকার হলে এটা অস্ত্রের মতো ব্যবহার করো। দরজায় কুলুপ খোলার শব্দ হলো। পর মুহূর্তে জয়ন্ত ও মানিক জানলা গলে একে একে বাইরে লাফিয়ে পড়ল। ওদিকে ঘরের মধ্যে জেগেছে তখন বিষম হট্টগোল। ভাঙা জানলার ফাঁকে পশুপতির হতভম্ব মুখ। জয়ন্ত ও মানিককে দেখতে পেয়ে সে উত্তেজিত স্বরে বলে উঠল, কোথায় পালাবি? তোদের পেছনে আসছে মূর্তিমান যম, ডাক ভীম অবতারকে। ছুটতে ছুটতে মানিক বিস্মিত স্বরে বলল, ভীম অবতার কে জয়ন্ত? নিজের গতি আরো বাড়িয়ে দিয়ে জয়ন্ত বলল, হয়তো সেই ভয়াবহ বিভীষণ। আরো জোরে পা চালাও মানিক। মিনিট খানেক পরেই তাদের পেছন থেকে জেগে উঠল এক বীভৎস গর্জন। মানিক শিউরে উঠে বলল, ও কোন জীবের গর্জন জয়? জয়ন্ত বলল, ভগবান জানেন, তবে মানুষের গর্জন নিশ্চয়ই নয়। হয়তো ওটা ওই বনেরই কোনো জীব মানুষটাকে গর্জন করছে। ওটা অজানা জীবের গর্জন। ওরকম গর্জন করতে পারে সুন্দরবনে এমন কোনো জানোয়ার আছে বলে জানি না। তারা দুজনেই ছুটতে ছুটতে কথা বলছিল। গর্জন হঠাৎ থেমে গেল, কিন্তু তার বদলে শোনা গেল আর একরকম বেয়ারা শব্দ। মনে হলো পেছনের গাছপালার ভেতরে মর্মর শব্দ তুলে লতাপাতার ডাল ছিঁড়ে ভেঙে কোন এক মত্ত হস্তির মতো বৃহৎ জীব তাণ্ডব নৃত্য করতে শুরু করে দিয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরই বোঝা গেল শব্দটা তাদের দিকেই সবেগে এগিয়ে আসছে। এদিকে যে সরু পথ দিয়ে তারা ছুটছিল সে এসে পড়ল একটা মাঝারি মাঠের ওপরে। মাঠের ওধারে প্রায় সিকি মাইল পরে আবার বন জঙ্গল আরম্ভ হয়েছে। মাঠের ডান ও বাম প্রান্তেও অরণ্যের প্রাচীর। জয়ন্ত দৌড় থামিয়ে বলল, দাঁড়াও মানিক, আর ছুটো না। মানিক দাঁড়িয়ে পড়ল। শেষ গোধূলির ঝাপসা আলোয় মাঠের চারিদিকে তাড়াতাড়ি ব্যস্ত চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, এখন কি করা যায় বলো দেখি।
বিনা বাক্য ব্যয় ঊর্ধ্বশ্বাসে পলায়ন। হুম, ওই খোলা মাঠ দিয়ে পালাতে গেলে আমরা বোধহয় ধরা পড়ব। শুনছো না, পেছনের শব্দ আমাদের কত কাছে এসে পড়েছে। যে ওই শব্দের সৃষ্টি করেছে তার গতি আমাদের চেয়ে দ্রুত বলেই মনে হচ্ছে। তাহলে উপায়? একমাত্র উপায় হচ্ছে চটপট পথ ছেড়ে পাশের জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে চুপ করে বসে থাকা। আমরা মাঠ দিয়ে পালিয়েছি ভেবে শত্রু যদি অন্য দিক দিয়ে বিদায় হয়। না হলে এসো মানিক, এসো। পা টিপে টিপে বনের মধ্যে মাথা গুজে বসে পড়ো। তারপরে একটু নড়া নয়, একটু টু শব্দ নয়। বনের মধ্যে ঢুকে একটা ঝুপসি ঝোপের তলায় তারা অদৃশ্য হয়ে গেল। শব্দ তখন আরও কাছে এসে পড়েছে। খোলা মাঠের ওপর ঝাপসা আলো তখনও নিঃশেষে নিজেকে হারিয়ে ফেলেনি বটে, কিন্তু অরণ্যের মধ্যে অন্ধকার তখন অবিচ্ছিন্ন না হলেও জমে উঠেছে রীতিমতো। এতক্ষণ পরে আর একটা আশ্চর্য ব্যাপার বোঝা গেল। শব্দের উৎপত্তি জঙ্গলের নিচে নয়, গাছের উপরে। কে যেন গাছের পর গাছের বড় বড় ডাল ধরে ঝাঁকানি দিতে দিতে এগিয়ে আসছে। হাতি না দৈত্য দানব? মানিক আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠল, জয় চুপ। পরমূর্তি একটা বিপুল দেহ গাছে গাছে লাফ মেরে মূর্তিমান ঝড়ের মতো মাঠের দিকে এগিয়ে গেল। অন্ধকারে তার আসল চেহারা কিচ্ছু বোঝা গেল না, খালি মোটা মোটা দুখানা হাত আর দুখানা পা। তারপরে গাছেদের আর্তনাদ স্তব্ধ। জয়ন্ত ফিসফিসিয়ে বলল, মূর্তিটা মাঠের ধারে শেষ গাছে গিয়ে পড়ে আমাদের দেখতে না পেয়ে বিস্মিত হয়েছে। হঠাৎ মাটি কাঁপিয়ে ধূপ করে একটা শব্দ হলো। মূর্তিটা গাছ থেকে লাফিয়ে পড়ল। এখন দেখো সর্বনেশে আমাদের খুঁজতে আসে কিনা। জয়ন্ত ও মানিক দৃঢ় মুষ্টিতে লোহার ডান্ডা ধরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো আসন্ন বিপর্যয়ের প্রতীক্ষায়। কিন্তু শত্রুর দেখা নেই, পায়েরও শব্দ নেই। আরো মিনিট খানেক কাটল, সব চুপচাপ। জয়ন্ত বলল, এবারে যাক, বোধহয় আমরা ওর চোখে ধুলো দিতে পেরেছি। ও হয়তো আমাদের খোঁজবার জন্য মাঠের ওপারে যাত্রা করেছে। কিন্তু কি ওটা? ওই কি ভীমাবতার? না ওটা কোনো বড় জাতের বানর? নিজের মনেই গাছে গাছে লাফালাফি করে বেড়াচ্ছে, আমরা মিছিয়ে ওর জন্য ভয় পেয়েছি। মানিক, ওসব ভাববার সময় নেই। ওই শোনো, বনের ভেতরে দূর থেকে নতুন গোলমাল শোনা যাচ্ছে। বন্ধু পশুপতি নিশ্চয়ই সদল বলে যুদ্ধং দেহি বলে ধীরে করে নাচতে নাচতে ছুটে আসছে। এখন কি করবে? লড়বে না পালাবে? হরিণের মতো ছুটে পালাবো। আমার ওই মত। দুজন একটা দলকে হয়তো ঠেকাতে পারবো না। নাও না, হুটে পড়ো, চালাও পা। তারা বনের আধার ছেড়ে মাঠের আলো আধারের মধ্যে গিয়ে পড়ল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল যেন প্রকাণ্ড একটা ঘনীভূত ছায়া দ্রুত বেগে মাঠের ওপারকার অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু তখনও তার আসল রূপ ধরা গেল না। বলল, মূর্তিটার কাছে সামনের দিকে। আমরা মাঠের কোন দিকে যাব? ডাইনে না বায়? আমরা এখানকার কোনো দিকে চিনি না, সুতরাং যেদিকে খুশি যাই। চলো চলো, তবে ডান দিকে। কিন্তু খুব জোরে ছুটতে হবে, পশুপতিরা যেন আমাদের টিকি পর্যন্ত দেখতে না পায়। তারা যখন আবার দৌড়তে আরম্ভ করল, অশরীরী অভিশাপের মতো চলন্ত কালো ছায়াটা তখন মাঠের ওপারে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। চারিদিক এমন মৌন যেন এ আমাদের নিত্য পরিচিত পৃথিবী নয়। বনের পাখিরা পর্যন্ত বাসায় ফিরে নীরব হয়ে পড়েছে। চাঁদ আজ অন্ধকারের আসর ভাঙতে আসবে অনেক রাতে। বাতাস স্পন্দনহীন, গাছের পাতাও তা নীরব। সমস্ত বনভূমি যেন কোনো ভীষণ নৈশ নাটকের আসন্ন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। জয়ন্ত মানিক যখন ডান দিকে ছুটে প্রায় মাঠের প্রান্তে গিয়ে পড়ল, আচম্বিতে তাদের সম্মুখের বনের ভেতর থেকেও অত্যন্ত দ্রুত পদশব্দ জেগে উঠল। কে যেন মাঠের দিকেই ছুটে আসছে। মানিক হতাশভাবে দাঁড়িয়ে পড়ে বলল, আমাদের আর কোনো আশা নেই জয়ন্ত, এদিকেও শত্রু। জয়ন্ত দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জঙ্গল ভেদ করে আবির্ভূত হলো আর এক নতুন মূর্তি। প্রথমটা সে তাদের দেখতে পায়নি,
কিন্তু খানিকটা এগিয়ে এসে সেও থমকে দাঁড়িয়ে পড়ল মহাবিস্ময়। জয়ন্ত সচকিত চোখে আগন্তুকের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, তুমিও এখানে আছো? আমি যে তোমাকে চিনি, সত্য চৌধুরী। আমার মনের ক্যামেরায় তোমার চেহারা আছে, ধরা আছে। তার বলিষ্ঠ দেহ যেমন দীর্ঘ তেমন চওড়া, দুটো ক্ষুদ্র তীব্র চোখে জ্বলছে যেন তীক্ষ্ণ বিদ্যুৎ শিখা। মানিক সবিস্ময়ে বলে উঠল, আমিও যে এর ফটো দেখেছি, এই যে সত্য চৌধুরী। সত্য কোনো জবাব না দিয়ে দৌড়ে তাদের পাশ কাটাতে গেল, কিন্তু জয়ন্ত এক লাফে তার সামনে গিয়ে পড়ে মাথার উপরে লোহার ডান্ডা তুলে কঠিন স্বরে বলল, দাঁড়াও সত্য চৌধুরী, হাতে যখন পেয়েছি তখন তোমাকে আর পালাতে দেব না। সত্য হা হা করে হেসে উঠে চোখের নিমেষে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে জয়ন্তকে দুই হাতে জড়িয়ে ধরল। জয়ন্ত এই আকস্মিক আক্রমণের আশা করেনি। তাকেও তখন বাধ্য হয়ে হাতের ডান্ডা ফেলে সত্যকে জড়িয়ে ধরতে হলো। আরম্ভ হলো ভীষণ ধস্তাধস্তি। জয়ন্তের দেহ যেমন পেশিবুদ্ধ, পরিস্পুষ্ট ও সুদীর্ঘ, সত্যেরও তেমনি। দুজনের কেউ কাবু হওয়ার পাত্র নয়। মানিক একবার ভাবল ডান্ডা মেরে সত্যকে ঠান্ডা করে দেয়, কিন্তু তারপরই ভাবল জয়ন্ত যদি জেতে তো ন্যায় যুদ্ধে জিতুক। জয়ন্তকে সে কখনো হারতে দেখেনি, তার পরাজয়ের সম্ভাবনা সে কখনো কল্পনাও করতে পারে না। হঠাৎ পাশের নিস্তব্ধ অরণ্য যেন জেগে উঠল পায়ের শব্দের পর শব্দ। অনেক লোক যেন ছুটে আসছে, যেন একটা জনতা। পরক্ষণেই পেছনেও হৈ হৈ শব্দ, দূরে মাঠের ওপরেও অনেকগুলো ছুটন্ত ছায়ামূর্তি। মানিক ব্যাকুল স্বরে বলল, চারিদিকে শত্রু, আমরা বেড়া জালে ধরা পড়ে গেছি জয়। জয়ন্ত তার সমস্ত শক্তি একত্র করে সত্যকে মাটির ওপরে পেরে ফেলবার চেষ্টা করল, কিন্তু পারল না। সত্যর দেহে অসুরের মতো ক্ষমতা। বনের ভেতরকার পায়ের শব্দ এবং মাঠের উপরে ছায়ামূর্তিগুলো তখন আরো কাছে এসে পড়েছে। জয়ন্ত চিৎকার করে বলল, মানিক, শত্রুরা যখন চারিদিক থেকে দল বেঁধে আক্রমণ করতে আসছে তখন আর ন্যায় যুদ্ধ নয়, মারো এর মাথায় লোহার ডান্ডা, পৃথিবীর একটা আপদ দূর হোক। মানিক লোহার ডান্ডা নিয়ে তেড়ে এলে সত্য তাড়াতাড়ি নিজেকে মুক্ত করবার চেষ্টা করল, কিন্তু জয়ন্তের দুই বাহুর লৌহবন্ধন শিথিল করবার সাধ্য তার হল না। মানিক মাথার উপরে ডান্ডা তুলল। ঠিক সেই সময় কাছ থেকে শোনা গেল, ডান্ডা নামান মানিকবাবু, আমরা এসে পড়েছি, আর ভয় নেই। মানিক থমকে ফিরে দেখে তার পেছনেই দাঁড়িয়ে আছে বিমল ও কুমার, তাদের প্রত্যেকেরই হাতে রাইফেল। ওদিকে জঙ্গলের ভেতর থেকেও বেরিয়ে আসছে বন্দুক হস্তে দলে দলে পুলিশ। দারুণ বিস্ময়ে মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল কাঠের পুতুলের মতো। তার মনে হলো হয় সে একটা অসম্ভব স্বপ্ন দেখছে, নয়তো দুশ্চিন্তায় তার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু জয়ন্তের তখন বিস্মিত হবার অবকাশ নেই। সত্যর মারাত্মক আক্রমণ ঠেকা দিয়ে সে ব্যতিব্যস্ত। চারিদিকে পুলিশ থেকে সত্য তখন মরিয়া হয়ে লড়ছে। বিমল এগিয়ে রাইফেল তুলে কর্কশ্বরে বলল, স্থির হয়ে দাঁড়াও সত্য, নইলে তোমার মাথার খুলি ফুটো করে দেব। সত্য পাগলের মতো বলে উঠল, ছোট তুই গলি, কিন্তু তার আগে জয়ন্তকে মেরে পড়বো আমি। কথা বলতে বলতে সত্য বোধহয় একটু আনমনা হয়েছিল। জয়ন্ত সেই সুযোগে এক প্যাচে তাকে একবারে মাটির উপরে ছুঁড়ে ফেলে দিল। সত্য মাটির উপরে পড়ে ভয়ানক হাঁপাতে লাগলো এবং সেই অবস্থাতেই উন্মত্তের মতো চেঁচিয়ে বলে উঠল, তোরা যদি দল বেঁধে না এসে পড়তিস তাহলে দেখতাম ওই জয়ন্তকে। জয়ন্ত হাঁপাতে হাঁপাতে বলল, স্বীকার করি সত্য, আমাদের দুজনের মধ্যে বাহুবলে কে শ্রেষ্ঠ তা আমিও ঠিক বুঝতে পারছি না। সত্য চৌধুরী বলল, তোর জন্যই আমি মা কালীর মুন্ডুমালা গাঁথতে পারলাম না। ওরে পাষণ্ড, নিমুন্ডু মালিনী তো সর্বনাশ করবেন। জয়ন্ত হাসি মুখে বলল, কিন্তু আমি স্বপ্ন পেয়েছি তুমি ফাঁসি কাটে উঠবার আগে মা কালী আমাকে কিছুই করবেন না। মানিক মাঠের দিকে তাকিয়ে দেখল যে মূর্তি তাদের দিকে ছুটে আসছিল তারা আবার অদৃশ্য হয়েছে কে কোথায়। এমন সময় পাশের বনের ভেতরে জাগলো এক বিষম আর্তনাদ। কে পরিত্রাহী চিৎকার করে বলল, বিমল বাবু, কুমার বাবু, বাঁচান,
ভীমাবতার! হুম হুম। এই যে সুন্দরবাবুর গলা! বিমল, কুমার, জয়ন্ত ও মানিক বনের দিকে ছুটে গেল, কিন্তু তারা কয়েক পা অগ্রসর হতে না হতেই সুন্দরবাবু জঙ্গল ভেদ করে এক লাফে মাঠের ওপরে ধপাস করে পড়ে গেলেন। তারপর পেট মোটা লাটাইয়ের মতো গড়াতে গড়াতেই পালাতে লাগলেন। অকস্মাৎ আর এক সুবৃহৎ ছায়ামূর্তির আবির্ভাব। তখন আকাশে আর আলো নেই বললেই হয়। মূর্তিটাকে দেখাচ্ছিল একটা ঘন অন্ধকারের মতো। কেবল তার জ্বলন্ত চোখ দুটো ও দাঁতগুলো চকচক করে উঠছে। বিমল ও কুমারের হাতের বন্দুক তৎক্ষণাৎ গর্জন করে উঠল। পরমূর্তির বিরাট আর্তনাদ ও গুরুভার দেহ পতনের শব্দ। সুন্দরবাবু দুই চোখ বন্ধ করে তখনও মাঠে গড়াতে গড়াতে আরো দূরে পালিয়ে যাচ্ছেন। মানিক তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে দু হাতে চেপে ধরে বললেন, থামুন থামুন, আর গড়াবেন না সুন্দরবাবু, ভীমাবতার পটল তুলেছে। অন্ধকার মূর্তিটা যেখানে ভূতলশায়ী হয়েছে, জয়ন্ত সেই দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু বিমল বাধা দিয়ে বলল, এখনই ওদিকে যাবেন না জয়ন্তবাবু, হয়তো এখনো মরেনি, কাছে গেলে মরণ কামড় দিতে পারে। কিন্তু ও কে? ওরাং ওটাং। ওরাং ওটাং? কি করে জানলেন আপনি? বিষ্ণুবাবুর গলিতে ওর ঘর থেকে আমি কয়েক গাছা লালচে তামাটে রঙের চুল আবিষ্কার করেছি। সে চুল ওরাং ওটাঙে। আশ্চর্য! বন্যীয় সুমাত্রা দ্বীপের বন মানুষ বাংলাদেশে এলো কেমন করে? সে কথা আমরা সত্য চৌধুরীর মুখেই শুনতে পাবো। তবে এটুকু জানি, বাচ্চা অবস্থায় ধরলে ওরাং ওটাং মানুষের পোষ মানে। সত্য চৌধুরী নিশ্চয়ই ওকে অনেকদিন আগে পোষ মানিয়েছে, ওকে নরহত্যা করতেও শিখিয়েছে। কিন্তু বিমলবাবু, এখনো কিছু আমার মাথায় ঢুকছে না। বিমল হেসে বললে, যথাসময়ে সেসব কথা সুন্দরবাবুর মুখে শুনতে পাবেন। আপাতত খালি এটুকু জেনে রাখবেন, ফ্রেজারগঞ্জে আমরা গিয়েছিলাম সত্য চৌধুরীকে ধরতে। তার বাসা ঘেরাও করেছিলাম, কিন্তু সে ভয়ানক লোক আমাদের তিনজন সেপাইকে গায়ের জোরে কাবু করে পালিয়ে গিয়ে মোটর বোটে চড়ে এই দ্বীপের দিকে আসে, আর আমরাও তার পেছনে লঞ্চ নিয়ে তাড়া করে এসে উঠেছি এই দ্বীপে। ভাগ্যে ঠিক সময় আসতে পেরেছি, নইলে কি যে হতো বলা যায় না। জয়ন্ত অভিভূতর মতো বিমলের হাত চেপে ধরে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, আর 3-4 মিনিট দেরি হলে আমরা সত্যি মারা পড়তাম। বিমল বলল, সাধুর জীবন রক্ষার ভার নেন স্বয়ং ভগবান, আমরা নিমিত্ত মাত্র। এতক্ষণ পরে সুন্দরবাবুর হাঁপ কমল। বিমলের দিকে অভিমান ভরা চোখে তিনি বললেন, আপনারা বেশ লোক যা হোক, গহন বনে জমের মুখে আমাকে ফেলে আপনারা কিনা অনায়াসে চলে এলেন। মানিক সহাস্যে বলল, ভুল বলবেন না সুন্দরবাবু, ওরা তো আপনাকে পেছনে ফেলেননি, আপনাকে পেছনে ফেলেছে আপনারই আশ্রিত ওই বিপর্যয় ভুরি। সুন্দরবাবু বললেন, মানিক, এটা কি তোমার ঠাট্টার সময়? জানো, তোমাদের বাঁচাতে এসে আমি মরতে বসেছিলাম, এরপরেও আমার ভুরির ওপরে নজর দিচ্ছ, অকৃতজ্ঞ। এমন সময় হঠাৎ চারিদিকে স্তব্ধতা বিদীর্ণ করে দূরে একখানা মোটর বোটের শব্দ জেগে উঠল। সুন্দরবাবু চমকে বললেন, ও আবার কি? জয়ন্ত ব্যস্তভাবে বলল, পশুপতি সদল বলে পলায়ন করছে, কিন্তু তাদের পালাতে দেওয়া হবে না। বিমলবাবু চলুন, আমরা জনকই সেপাই নিয়ে লঞ্চে উঠে ওদের গ্রেপ্তার করি। সুন্দরবাবু বাকি লোকজন নিয়ে এখানে পাড়া দিন, আমরা ফিরে না আসা পর্যন্ত। সুন্দরবাবু একবার ঘুটঘুটে অন্ধকারের দিকে জুলু জুলু করে তাকিয়ে দেখলেন, তারপর দৃঢ় স্বরেও তাড়াতাড়ি বললেন, না, আমিও তোমাদের সঙ্গে যাব, কারণ আমি হচ্ছি এ দলের মধ্যে সুপিরিয়র অফিসার, সব দায়িত্ব আমার। মনোহর। মনোহর এগিয়ে এসে বলল, আগে স্যার। 1 ডজন সেপাই নিয়ে তুমি এখানে পাহারা দাও। মনোহর কাঁচুমাচু মুখে বলল, আগে স্যার, সেটা কি ঠিক হবে স্যার? জি মনোহর, ভয় পেও না, ডিউটি ইজ ডিউটি। আমরা দুরাত্মা সত্য চৌধুরীকেও সঙ্গে নিয়ে যাব, তবে আর তোমাদের ভয়টা কিসের? আগে স্যার, ভরসাও তো কিছু দেখছি না। এ রাক্ষসের দলে যদি আরো 2-3টে ওরাং থাকে স্যার। তোমাদের বন্দুক আছে, তাদের বন্দি করো, তাও না পারো তো পলায়ন করো। স্যার স্যার, পালিয়ে কোথায় যাব স্যার? এটা যে দ্বীপ স্যার,
চারিদিকে নোনা জল। সাঁতার কেটে পালিও। আগে স্যার, সাঁতার স্যার। সুন্দরবাবু এমন জোরে হুম বলে গর্জন করলেন, বেশ বোঝা গেল এটা হচ্ছে তার চরম হুম। মনোহর আর আজ্ঞে স্যার বলতে ভরসা করল না। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক ও বিমল কুমারের গল্প নির্মুণ্ড শিকারীর শেষ পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।